নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি কয়েকটি নক্ষত্র নিঃশেষে। লেখনীতে রয়েছেন তেজস্বিতা মুর্তজা। পর্ব 6। আরবি মাসের 5 তারিখের রাত। তলোয়ারের মতো চাঁদটা আকাশ জুড়ে সৌন্দর্যে আধিপত্য হয়ে সিংহাসনে আসীন। প্রতিনিধি হিসাবে এক ডানা নক্ষত্রের আধিপত্যকে ঘিরে জ্বলজ্বল করে চেয়ে আছে সেতুর দিকে। সেতু মুচকে আসলো। সে একজন হিংসুক দর্শনার্থী। জলচরে নক্ষত্রে খসে পড়া দেখতে আকাশের দিকে তার রোজগার চেয়ে থাকা, তা বোধ হয় তারারাও জানে। তাই তারা ফিসফিস করে ডেকে মেঘের কানে কানে জিজ্ঞেস করল। মেঘেরা এসে আলগোছে আধিপত্য চন্দ্র মহোদয়কেশকে তারাদের আড়াল করে ফেলল এক হিংসুক মেয়ের নজর থেকে। সে তো আবারও হাসলো। তবে মেঘেরা গোমরা মুখে একটু অবাক হলো কিনা বলা যাচ্ছে না, কারণ তারা হয়তো জানে না আধার রাতের বৃষ্টিও হিংসুক মেঘের আধিপত্য পছন্দ করে। নক্ষত্রের সাথে সেতুর মন কষাকষি থাকলেও মেঘেদের সাথে নেই। বাসার গাড়িতে উকি মেরে দেখল প্রিন্স জনাব টিঙ্কু মিয়াকে আদর করছে। জনাব টিঙ্কু মিয়া হলো প্রিন্সের পোষা কুকুর, যাকে বাসার প্রিন্সের চেয়েও বেশি ঘৃণা করে। একটা কুকুরকে কোলে পিঠে ঠুসে রাখা কি অরুচিকর ব্যাপার। প্রিন্স চেয়ে দেখল না বাসার নাটক। ভাই ভাই করে ডাকছে। ছেলেটা অভিনেতা হতে পারতো ভালো। বাসার নাটক ছেড়ে নাকুচকে গিয়ে বলল সেতুর দিকে। প্রিন্স তো ক্রোধান্বিত চোখে দেখে জবাব টিঙ্কু মিয়াকে সেটে বসিয়ে একটা বিপত্তিতারিণী চুমু খেয়ে গাড়ি থেকে বেরিয়ে বাসারকে অনুসরণ করল। এমন একটা মেয়ের সামনে যাচ্ছে তারা এখন, যার নাম শুনলেই প্রিন্সের মনে ভয়াবহ সম্ভাবনা, সমস্ত আশঙ্কা ও চিন্তা আসে। এই মেয়েটা তার ছোট ভাইয়ের বউ হয়ে বাড়িতে আসবে ভাবলে প্রিন্স নিজের একটা নিশ্চিত ভবিষ্যৎকে পাপ দেখতে পায়। ভাসুর হিসাবে সে হবে খুনি। সেতুর দম্ভ প্রিন্সের সামনে পড়লে মেয়ে লোকটাকে কুপিয়ে 4 খণ্ড করে ফেলতে কতক্ষণ? মেয়ে মানুষ হবে নম্র, ভীতু, পুরুষের কাছে নত, কিন্তু সেতু হলো বেজন্মা মেয়ে লোক। 2 ঘন্টা জবেক আগের ঘটনা। প্রিন্স ক্যান্সেলের হলরুম বসে আতখোর চিবোচ্ছিল। এটা অনেক নতুন বাড়ি, অনেক আগের একতলার গাজি ভিলা ছেড়ে এই বাড়িতে ওটা বছরখানেক হচ্ছে। বাড়িটা প্রিন্স নিজের মতো নিজ তাগিদেই তৈরি করেছে। শুধু টাকাটা গুনেছেন ফারুক গাজী। নামটাও প্রিন্সের নামে ইংলিশ কায়দায় রাখা হয়েছে। ফারুক গাজী পাশেই বসে রাত 9টায় খবর শুনছিলেন। আজ 4ই মে 2016। গত একটা মাস খবর চ্যানেল খুললেই সে একই খবর। সোহাগী জামান, তন্নুর হত্যাকাণ্ড, ধর্ষণ, এইসব যেন কানে আসতে প্রিন্স মনে মনে বকে উঠল। প্রথমে প্রমাণ হলো তনুকে খুন বা ধর্ষণ করা হয়নি, হবেই তা না। মেয়ে মানুষের লাশ খুন হলেই ধর্ষিত হয়েছে, এটা ছোট লোক বাঙালির মুখস্থ করা হয়ে দাঁড়িয়েছে যেন। আর হলোই বা কি? সেটা নিয়ে রোজ রোজ এক গীত গাইবার ফায়দাটা বা কি? আজ কদিন হলো হুট করে আবার ধর্ষণের প্রমাণ উড়ে গেল। সে বাবার কাছ থেকে রিমোট কেড়ে নিয়ে ফট করে টিভিটা বন্ধ করে দিল। কাজী সাহেব ধমকে উঠলেন, রিমোট দে প্রিন্স। প্রিন্স বলল, শব্দদূষণ হচ্ছে বাবা, এখানে আমি বসে আছি, তুমি নিজের রুমে গিয়ে খবর দেখো। হল রুমে কি? এরপর চুনুকে ডেকে বলল, চুলগুলো টেনে দিতে চুনু, মাথা ধরেছে। সেই সময় একদম পরিপাটি তৈরি হয়ে সিঁড়িতে বেয়ে নামলো বাসার। প্রিন্স ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, বাবা ও কোথায় যাচ্ছে? এমপি সাহেব নিজেও জানে না। বাসার জানালো, ট্যুরে যাচ্ছি বাবা, ফিরতে কদিন দেরি হবে। অদ্র ভাইয়ের সাথে যাচ্ছি। ধপ করে আগুন জ্বলে ওঠে প্রিন্সের মাথায়। সে উঠে দাঁড়িয়ে বলল, না যাচ্ছিস না। বাসার বলল, তোর কথা মতো। বাবা 1020 টাকা লাগবে। কার দেবে না নগদ? জলদি করো, বাসার সময় হয়ে যাচ্ছে। প্রিন্স নিজেকে সামলে দাঁত চেপে বলল, বাবা এই ট্যুরে যাবে না ও। আদ্রিস ট্যুরে ফকির খাওয়াতেই নিয়ে যাচ্ছে বাবা, এখানে সমস্যা আছে। আমি বললাম ও যাবে না। বাসার একরোখার মতো বলল, তুই বলার কি? প্রিন্স মুহূর্তের মাঝে তেড়ে গিয়ে গলা চেপে ধরল বাসারের, চিবিয়ে বলল, আমি তোর কে? তুই আমার বাপ, তাই বলতে চাইছিলি তো? গলা ছাড়িয়ে ঝাড়া মারল বাসার, ছাড়। ওই দেখ আমার বাপ বসে আছে, তাকে চিনি না আমি। তুই কে? সর, হাওয়া পাতলা কর। প্রিন্স এই পর্যায়ে বাসারে গলা চিপে ধরতেই গাজী সাহেব এসে প্রিন্সকে জড়িয়ে ধরে
চাপড় মারলেন পিঠে। ছাড় সোরের বাচ্চা, কুত্তা বিলাই পালতেছি দুইটা, সারাদিন রাস্তায় কুত্তার মতো খেউ 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 করে। প্রিন্স বাবার থেকে নিজেকে ছাড়াতে দাপাদাপি শুরু করলো। গাজী সাহেব থাপ্পড় তুলে বললেন, প্রিন্স, আমার হাতে ঠাসাইস না, আমার হাত উঠাইস না। তোর দুই ভাই আমার ভবিষ্যৎ, কিন্তু তোদের নিজেদের মধ্যেই দুই পার্টির শত্রুতা। আমি তোদের কাছে কি আশা রাখবো? প্রিন্স বলল, ওর কাছে কি আশা রাখবা জানি না, কিন্তু আমার উপরে নিশ্চিত আশা রাখতে পারো। ওকে খুন করে আমি ওর মরার 7 দিনের খয়রাতে দেশবাসীর পেট পুজো করাবো। সমাজসেবা মহৎ গুণ বাবা, ওর মারার খয়রাতে খাইয়ে শুরু করব। চর করে থাপ্পড় মারলেন গাজী সাহেব প্রিন্সের গালে। চুপ কর জানোয়ার। প্রিন্স কেঁকে উঠল, তুমি চুপ করো বাবা। এই হঠাৎই সিদ্ধান্ত নিল না কেন? দুপুরে চুনি জিজ্ঞাসা করলো, ও বলল যাবে না আদ্রিজের ট্যুরে। জিজ্ঞাসা করো হঠাৎ যাবার সিদ্ধান্ত কেন? প্রিন্সের এমন বজ্রকণ্ঠ গর্জে উঠল। মিসেস গাজী সহ বাড়ির সকলে এসে হলরুমে জামায়াত হলেন। বাসার এই সুযোগে প্রিন্সকে সর্বোচ্চ ক্রোধ দিতে বলল, সেতু যাচ্ছে, সেতু সেতু। ও সেখানে, আমিও যাচ্ছি। তুই শুনেছিস? সেতুর জন্য আমি যাচ্ছি, সেতুর জন্য। আর শোন, আছে যেমন ওর জন্য আর একসাথে ট্যুরে যাব, তুই ঠেকাতে পারবি না। একদিন যেভাবে সেতুকে বিয়ে করে এ বাড়িতে এনেও তুলব, তুই আমায় কিচ্ছু ছিঁড়তে পারবি না। প্রিন্স উন্মাদ প্রায়, হাতে বাবার মাথার ওপর দিয়ে ভারী চীনামাটির বিশাল ফ্লাইওভার বাসটা তুলে ছুঁড়ে মারল বাসারের দিকে। লাগলো বাসারের মাথা ভেঙে খণ্ড হয়ে যেত সঙ্গে সঙ্গে, কিন্তু লাগলো না। সেটা গিয়ে সিঁড়ির ওপর পড়ে বিকট শব্দে খানখান হয়ে গেল। বাড়িতে দুই ভাইয়ের এই ধরনের হুলস্থুল কাণ্ড রোজকার। এই বাড়ির কাছের আসবাবপত্রগুলো রোজ পরিবর্তন হয় এই সুবাদে। প্রিন্স বলল, শালা পাগল জন্মে ছেড়ে দিয়েছে আমার বাপ। এই ডাইনি তোরা বাল দিয়েও লাড়ে নাড়ে। বিয়ে করবার ওরা চাস? চেনো? আমার পিছনে বাস দিয়ে, তোমার পেছনে বাস দিয়ে খাড়া করে রাখবে। বিয়ে করবে তোমাকে। কুত্তার মতো জিভ বাইর করে তুই ঘুরিস, ওর পায়ের তলায় তুই নাই। আর না বিয়ে করে, দুইটা গরম পানিতে সিদ্ধ করে এক কফিনে ঢুকিয়ে গেঁথে রাখবো শালা। মিসেস গাজী প্রিন্সের গা নেড়ে মেজাজ ঠান্ডা করার চেষ্টা করে বাসারকে বলল, থাপড়ে গাল ফাটিয়ে দেবো বেয়াদব ছেলে। বড় ভাইয়ের সাথে আচরণ জানিস না? আর বাপটা আরেক গোলা, দাঁড়িয়ে দেখছে এই তামাশা। বাসার হেঁটে উঠল, বড় ভাই? বড় ভাই না, ঘেন্না করি আমি বড় ভাইকে। তোমার ছেলে বড় ভাইয়ের মর্ম বোঝে? দেখলি শুয়োরের মতো খ্যাক খ্যাক করে তেড়ে আসে সে বড় ভাই। কোনো একদিন দেখবা সত্যি আমাকে খুন করে লাশ ফেলবে তোমার সামনে, সেদিন বড় ভাই বুঝবা। তাতেই বা কি, আদর বড় ছেলে আম্মা, আমার আদরের চালিয়ে যাচ্ছে। আমি যাই। গাজী সাহেব কপাল চাপড়ালেন। দুটো সারাক্ষণ ইঁদুর বিড়ালের মতো লেগে আছে এর ওর পেছনে। প্রিন্সের দাবি বাসার তাকে মান্য করে চলবে। বাসারের কথা প্রিন্স ভাইয়ের মধ্যে পড়ে না। বাসার ক্রোধ অভিমান মুখে করে গটগট করে বেরিয়ে গেল। মিসেস গাজী প্রিন্সকে বললেন, যা ওর পেছনে যা, রেগে বেরিয়ে গেছে। ছোট ভাই ও তোর, নিজে গিয়ে বাসে তুলে দিয়ে আসবি। সুইটের টাকা বাবা দাও, সুইটের বাবা টাকা দাও, তুমি নিজেই টাকাগুলো ওর হাতে দিয়ে আসবি। তোকে বেশি আদর দিয়ে বাদর করে ফেলেছি। দূর হ জাহিল। প্রিন্স ফুঁসে উঠল, আম্মা। চুপ, হয় যাবি, না হয় মা বলে ডাকিস না আমাকে। কি বলে গেল শুনলি না? ছোট হিসেবে ও যেসব না করে, তুই দামড়া ছেলে সেসব কাণ্ড করিস। যা, ওকে ধর। প্রিন্স কী করলো? গাড়ির চাবিটা নিয়ে রুমে গেল। হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে টাকা নিয়ে তবে নেমে এলো। চাবি না পেয়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল বাসার সুইট। ট্যুর থেকে ফিরে যদি সে নিজের গাড়ি না কেনে না পারে, তাহলে বাড়ি ছাড়বে। দরকার পড়লে সেতুর বাপের সাথে কার টেন্ডারবাজির চুক্তির টাকা মেরে হলেও নিজের গাড়ি কিনবে। এরপর বাসারকে গাড়িতে ছেড়ে আসতে হবে প্রিন্সে। বাসারের ডাক শুনে সেতু নিঃশব্দে হাসলো। তার আন্দাজ মিথ্যা হয় না। সে এরকম অপেক্ষা করছিল বাসার হাঁপাতে হাঁপাতে এসে হাজির হয়ে হাঁকবে তার পেছন পেছন। সেতু বাসারের সঙ্গে আলফাজকে দেখতে পেল। নীল শার্ট, সাদা জিন্সটা হাঁটুর কাছে ফাটা। এই ফাটা জিন্স নিয়ে ঋতুর চমৎকার একটা ধারণা আছে। এই প্যান্টগুলো মূলত চোর বাজার থেকে 50 টাকা পিসে কেনা। ঋতুর কল্পনায় প্রিন্সের প্যান্ট কেনার সম্ভাব্য দৃশ্যটা এমন। দোকানদার হাঁক ছেড়েছে,
এ ले लो 50, খালি 50, দেখা ले लो, বাইছা লন খানি 50, এইটা বোমা পড়া প্যান্ট, একটা ঝড়ে পড়া, আর এইটা লন সিধা ঘরে ঢুইকা ঘুমন্ত মাইনিসের পরনে থেকে টান মাইরা খুলে আনা প্যান্ট, খোলার সময় হাঁটু ফেটে গেছে খালি 50 50 50। আলফাজের প্রায়ে ব্র্যান্ডেড লেদার শু, কিন্তু গায়ের রঙে ধরা খেয়ে গেছে প্রিন্স। তার বাবা মা কেউ কালো না, বাসারও কালো না, কিন্তু তাকে কালো বলেই ঠিক লাগে। শ্যামলার চেয়ে একটু আধার ত্বকের রং তার, চোখের মণি আরও কালো। এশিয়াদের চোখের মণি হয় ব্রাউনিশ, তবু সেটাকে কালো বলে চালিয়ে দেওয়া হয় কারণে আপাতত দৃষ্টিতে দূর থেকে দেখতে কালোই লাগে। তাই প্রিন্সের চোখের মণি খাঁটি কালো, গভীর, ডান ভ্রুতে পিন করে সিলভার পিন লাগানো, বাঁ কানে স্টাড ইয়ারিং, ছোট্ট একটা বর্গাকৃত কালো মেটেল। আলফাজ গাজী প্রিন্স নাম মনে এলে সেতু চমৎকার একটা ছড়া খেয়ালে আসে। তার ছেঁড়া ফাটা জিন্স, নাম রেখেছে পাজি প্রিন্স। অপরপক্ষে রায়ও কিছু এমনই। সেতু ছোটবেলায় গাজী বাড়িতে গেলে প্রিন্স সেতুকে খ্যাপাতো। চেহারা নাই ঢক, নাম রেখেছে মুতু হক। সেতুকে প্রিন্স ডাকে মুতু বলে। বিশ্রী এই নাম ধরে ডাকা নিয়ে ছোটবেলায় প্রিন্সের সাথে সেতুর সেই মারাত্মক রেষারেষি হয়ে গেছে, তা এখনও চলমান। প্রিন্সের পড়ালেখা হিসাবে গোলমেলে। সে পড়তে গেছে বড় বয়সে, কারণ তাকে গাছের সাথে বেঁধে পিটিয়ে স্কুলে নেওয়া যেত না। সে যেত টাকা বাজি ধরা, মার্বেল গুটি খেলতে। এই ছোট বয়সী জুয়া বড় হওয়ার সাথে সাথে গাঢ় হয়ে ওঠে প্রিন্স নামক এক নাম জুয়ারি, বিশেষত পোকার খেলার এক কড়া খেলাড়ি সে। তা বড় বয়সে পড়তে গিয়ে ক্লাস 4 না পড়ে 5, এরপর 7 না পড়ে 8 পড়েছে, কিন্তু ইন্টারমিডিয়েট দুবার ফেল। তৃতীয়বার ফারুক গাজী সাফ জানিয়ে দিয়েছেন, এবার যদি তুমি ফেল করিস প্রিন্স তোকে সুইপারের কাজে লাগিয়ে দেব, মানুষের বাড়ির গু আর রাস্তার ড্রেন সাফ করে খাবি। প্রিন্স এই ভরে সেবার ইন্টার পাস করলো। তারপর ভার্সিটির রাজনীতি আর অবৈধ ধান্দাবাজ চালাতে গিয়ে ফেল মারতে মারতে এক পর্যায়ে কোনো ডিগ্রি না নিয়ে পড়ালেখা থেকে ইস্তফা নিয়েছে। তার বয়সের ক্ষেত্রে মিসেস গাজী বলেন 29 চলে, সালের হিসাবে 32 বার, কিন্তু মনের রসের দিক থেকে সে সবে 22। মূলত কেউ জানে না প্রিন্সের আসল বয়স কত। ঘটনা চিত্রনায়িকা পূর্ণিমা ও জয়া আহসানের মতো। প্রিন্স তখন এসএসসি পরীক্ষা দিয়ে তখন অবসর ঘুরছে। সেতু পড়ে ক্লাস 4-এ। সেই সময় সেতু চঞ্চলতা ফুরিয়ে একটা অসুস্থ গম্ভীরতা ভর করেছিল ওর মধ্যে। একদিন বিকেলে কোচিংয়ে যাওয়ার সময় রাস্তার মোড়ে দেখা গেল একদল কিশোর রাস্তা জুড়ে দাঁড়িয়েছে। কেউ কেউ সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়েছে, আর তাদের কাঁধে হাত মেলে আরেক হাতে প্রিন্স সিগারেট ধরাচ্ছে। সেতুকে দেখে প্রিন্স সিগারেটটা হাতে সামলে আবার ঠোঁটে রাখলো। সেতুর পিঠে চেইন ছেঁড়া ব্যাগ, গায়ে সুতি কাপড়ের ফ্রক, পায়ে রাবারের পন্স বার্মিজ, ঘাড়ের ওপর এলোমেলো চুল। সেতুর কাঁধের ব্যাগটা লজ্জায় বারবার পিঠ পিছে আড়াল করতে চাইছে, মুখে চোখে নিদারুণ অসহায়তা। এতগুলো সদ্য দাড়ি গোঁফ গজাতে শুরু করা কিশোরের নজরের সামনে বালিকা সেতু নাস্তানাবুদ হয়ে উঠল। ব্যাগের চেইন ছেঁড়া, সুতো ওঠা, বই খাতা সব দেখা যাচ্ছে। প্রিন্স হো হো করে হাসতে লাগলো। সেতুকে যাবার জায়গা না দিয়ে বরং পথ আটকে দাঁড়ালো। সেতু চিকন হাতের কবজি ধরে টান মেরে সামনে দাঁড় করিয়ে ব্যাগের ছেঁড়া চেইন আঙ্গুল নেড়ে ঠাট্টা করতে করতে বলল, কি রে, ভিতরের মালপত্র যে সব দেখা যাইতেছে, তোর আবার কি গাড়ির ঝোলা হইছে নাকি রে? ঠিকাদারি চলছে না? ঠিকাদারি চলে না? চলে না রে, ওই ঠিকাদারি চলে না। আমার বাবার কাছে যাইতে কইস, কিছু পয়সা পেলে তাও না হয় তোরা একটা স্কুল ব্যাগ কিনে দেবে। এই বলে জ্বলন্ত সিগারেট আগুন ছুঁয়ে ব্যাগ ছেঁড়া উল জাতীয় সুতোগুলোতে পোড়াতে লাগলো প্রিন্স। সেতুর চোখে পানি এসে গেল। সে থুতনিটা বুকের সাথে টেকে মৃদু কাঁপতে লাগলো। প্রিন্সের বন্ধুরা অসম্ভব মজা পেয়ে হাসতে হাসতে এটা কে রে বলতে লাগলো প্রিন্সকে। প্রিন্স জানালো, এটা আমাদের মুতু ম্যাডাম, মিস মুতু হক। হা হা করে হেসে পড়লো সেই মৃত্যুর কথাতে। মুতু, এ কি সারাদিন মুতু করে? ছি, গন্ধ। ছেড়ে দে ভাই এসব মেয়েকে, মুতু করা মেয়েকে ধরে রাখিস না, নাকে গন্ধ আসছে।
সে তো কেঁদে ফেললো। ফুপি ফুপি কেঁদে মুখের ওপর হাত চেপে ধরলো। তার কান্না এত করুণ দেখালো যে বাকি কিশোররা থেমে গেল। সজল হলো তাদের চোখ, অপরাধ বোধ ফুটে উঠল। এটুকু মেয়ের কান্নায় যে এত গভীর আবেগ আর কষ্ট ফুটে উঠেছে পারে তা অবাক হলো তারা। কিন্তু প্রিন্সের মুখে তখন তৃপ্তির হাসি। মেয়েদের কাঁদতে দেখলে তার ভাল লাগে। তা আবার যদি হয় কালাম হকের বাড়ির মেয়ে, কালাম হকের সাথে প্রিন্সের বাবা রাজনীতি করে, এই মনে দ্বন্দ্ব তো আর মেটে না। প্রিন্স কোনোদিন কালাম হককে সহ্য করতে পারে না, আর না তার কোনো লোকজন রয়েছে। সেদিন বাড়ি ফিরে সেতু পাগলের মতো কাঁদলো। বুকে কেমন ব্যথা, তখনও তার ভ্যাবা করে কাঁদার সময়। গভীর বেদনা অনুভবের বয়স হয়নি, কিন্তু সেতু কাঁদলো ফুঁপিয়ে, নিঃশব্দে। তবে এই বিশ্রী ঘটনা কাউকে বলল না। চোখ বুঝলেই তার গা ভার হয়ে এসেছিল। সে ছোট হলেও একটা মেয়ে, তাকে নিয়ে রাস্তাঘাটে সবার সামনে এমন ঠাট্টা খুব নিচু ঘটনা। এইটুকু সেতু ভালো মতোই বোঝে। কাঁদতে কাঁদতে সেতুর বিরক্ত লাগা শুরু করলো। কেঁদেও সে আর অতৃপ্ত হতে লাগলো। কাঁচাটা জগতের নোংরা প্রতিক্রিয়াগুলোর একটা, এটা সেতুর মনে সেভ হয়ে গেল। টিট ফর ট্যাট। ফারুক গাজীর বাড়িতে তাদের বাড়ির যাতায়াত ভালো। সেতু পরদিন বিকেলে গিয়ে বাগানের পার্কিংয়ে প্রিন্সের সেই সাইকেলের ব্রেক কেবলের কুণ্ডলিতে অংশটা আলগা করে রেখে গেল। এই কাজ সে এর আগে নিজের ভাই সন্টুর ক্ষেত্রে করেছে। পাকা হাত রয়েছে তার, সে জানে এভাবে ব্রেক ফেল হয়। প্রিন্স নিজের ফিনিশিং সাইকেলটাকে চালায় ঘোড়ার বেগে। সেই সাইকেল দিয়ে ভরা মেইন রোডে রেস দেয়। পরদিন সেই মতো সাইকেলের গতি তুলে প্রিন্স টের পেল ব্রেক ফেল। ভাগ্যক্রমে সাইকেলটা দুম করে বাড়ি খেলো একটা জাপানি মোটরসাইকেলের ইয়ামানার সাথে। তার হাঁটুর মাংস খাবলা ধরে উঠে গেল। হাঁটুর নিচে ফিমার ফ্র্যাকচার, 1 মাস বেড রেস্ট। কপাল টানল, হাতের চামড়া ছিঁড়ে গেল। কানের বাড়ি খেয়ে সাময়িক কালা হয়ে গেল সে। কানে কথা ঢোকে না। সেতুর মা ফারুক গাজীর ছেলেকে দেখতে পেলেন, সঙ্গে এলো সেতু। কিন্তু প্রিন্সকে যে হালে পেল, পটি মরা, জোড়াতালি দেওয়া শরীর নিয়ে শুয়ে আছে। সেতু এটাও আশা করেনি। তার ভালো লাগলো। সুযোগ বুঝে সে প্রিন্সকে বলল, কাউকে অপমান করলে সেও এমন ল্যাংড়া পুঙ্গু হয়ে যায়। এবার বোঝো ল্যাংড়া আমের কত স্বাদ। সেতুর কথা শুনে বিস্ময়ে রেগে ক্ষোভে পাগল প্রায় হয়ে উঠল প্রিন্স। পশুর মতো করে বলল, একটিবার খালি উঠে দাঁড়াই, ক্ষুধার কসম মুতু, তোর আমি মুতু বাইর করে ছাড়ব। শুয়োর মাগি, তোকে ছাড়ি, তোকে যদি ছিঁড়ে 2 ভাগ না করি আমি আলফাজ গাজী না, মনে রাখিস ফকিনীর বাচ্চা। 9 বছর বয়সী সেতু দমল না সেদিন, কাঁদল না, ভয় পেল না, বরং বয়সের সাথে সামঞ্জস্য উপায়ে জিপা বের করে ভেঙচি কেটে বলল, আবে যা যা, পারলে আমার বালগুলোকে ছিঁড়ে বোঝা বেঁধে হাটে বিক্রি করিস। আগে উঠে তো দেখা, আমি যদি মুতু হই তো তুই পাজি কালা পাঠা। এই বয়সে কোনো মেয়ের আচরণ ও ভাষার অস্বাভাবিক প্রতিশোধ পরায়ণতা, ইগোয়েস্টিক হিসাবে সেতু পেল পাগলের খেতাব। এদিকে তাকে নিত্য অশ্রাব্য গালি ও হিংস্রতা শেখানোর জন্য বাড়িতে চমৎকার এক শিক্ষক মজুদ ছিলেন, কালাম হক। এই ঘটনার জন্য সেতুকে লিপি বেগম স্টিল দিয়ে এমন মার মেরেছিলেন, শরীরে স্থায়ীভাবে কেটে কেটে দাগ পড়েছিল সেদিন। সাথে কালাম হকের গালিগালাজ ও চড়থাপ্পড় ফ্রি। সেই মেয়েকে প্রিন্স আজও অবধি বাঁচিয়ে রেখেছে। সে নেহাত ভালো মানুষ বলে, কিন্তু বাসার কে যে জাদু করেছে, এই জাদু ছোটানোর জন্য কবিরাজ ধরা আবশ্যক হয়ে পড়েছে। আজ সেতুর পরনে অভিজাত্যপূর্ণ পোশাক, সালোয়ারটা লাল ছায়ার মতো ঘের বিশিষ্ট, কামিজটা কালো, ঝলমলে লাল কালোর সংমিশ্রণে জার্জিয়াট ওড়নাটা সুতো ও স্টোনের কাজ, পায়ে বাদামি ও সোনালি মাঝামাঝি চমকপ্রদ রঙের ক্লাসিং পেন্সিল হিল, গা থেকে চ্যানেল রং 5 ভার্সি ভ্যাটিভার পারফিউম মিলি সুঘ্রাণ ভেসেছে। প্রিন্সের গা শিউরে উঠল। এই পর্যায়ে তার খেয়াল হলো, এই বেইজ্জত মেয়ে-লোকটাকে কিছু যাবৎ খুঁটিয়ে দেখছে সে। সঙ্গে সঙ্গে অস্ত্রবয় গালি দিয়ে স্থান ত্যাগ করলো। সে যে এসে দাঁড়ালো, মিনিট কয়েক দাঁড়িয়েই রইল।
অথচ সেতু তাকালো না, না কোনো সৌজন্যবোধ আর না কোনো হেলদোল। সে কখনো কখনো কারোর সামনে এভাবে অগ্রহ হতে অনস্ত হয়। লোকে তাকে সামনে দেখলেই ব্যতিব্যস্ত হয়, হয় ভয়ে নয়তো সম্মানে। আলফা চলে গেলে বাসার সুর করে সেতুকে বলল, সেতু তোকে হেব্বি লাগছে, তোকে হেব্বি লাগছে রে, তোকে হেব্বি লাগছে। সেতু এমনভাবে তাকিয়ে রইল যেন কেউ তাকে সূর্যর পূর্ব দিকে উঠেছে। এত স্বাভাবিক বিষয়ে প্রতিক্রিয়া দেবার কিচ্ছু নেই। আদ্রিজ একটা বাস ভরে গেল বিনে পয়সায় জনগণে। শুধু অবাক চোখে দেখলো পঙ্গপাল ফড়িংয়ের মতো ছাগ বেঁধে বেঁধে বেরিয়ে আসছে সব, যেন এখানে ভরা শস্যক্ষেত উদিত হয়েছে। সব প্রস্তুত ছিল যে ডাক পড়লেই ঝাঁপিয়ে পড়া হবে। নিশ্চিতভাবে কয়েক লাখ টাকার খরচ বহন করার প্রস্তুতির সাথে যাত্রার দায়িত্ব ঘাড়ে তুলেছে আদ্রিজ। চেয়ার পেতে বসে সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছে। সিঁদুর গা জ্বলতে লাগলো। রুয়াদের কথা মনে পড়ে। রুয়াদ দূরে নিজে থেমে থাকা বাসে তদারকি করছে এবং প্রথম বাসটার আদ্রিজের পরিবার ও চাঁদা দেওয়া লোকজন। নয়নতারা দেখল কেউই তেমন জামকালো পোশাকে আসেনি। রাতের সফরে এটাই স্বাভাবিক। অ্যানের কথায় শাড়ি পরে এসে ঠকা হলো তার দুঃখ হলে খিদে পায়। সে নাফিকে সঙ্গে নিয়ে গিয়ে এক বক্স কোর আইসক্রিম এনে খেতে লাগলো। নাফির সাথে খুব কষ্টে ভাব জমানো গেছে, কিন্তু এর বদলে ভাগে দুটো আইসক্রিম নাফিকে বেশি দিতে হয়েছে। ঋতু গাড়িতে উঠেই প্রফুল্ল স্বরে বলে উঠল, নয়ন তোকে যা লাগছে দেখতে। সেই লাগছে রে মেয়ে, হিরোইন লাগছে, হিরোইন। বন্ধের বলো, হিরোইন ড্রাগ না হিরোইন? হেরোইন ড্রাগ না হিরোইন, সেটা ক্লিয়ার করো। ঋতু বলো, দুটো কাছাকাছি রে। নয়নকে দুটো মিলিয়ে পুরো নেশা লাগছে, নেশা। বলে দৌড় নয়নের কাছে গিয়ে ব্যাগ থেকে কাজল বের করে কপালের কোণে ছোট্ট একটা ফোঁটা দিয়ে সরালো। নজর না লাগুক, থুথু। নয়নতারা কপাল চাপড়ে ঠোঁট লজ্জায় হাসি হেসে চেপে বলল, পাগল হলে ফুপি, বসো তো এখানে। ঋতু ঝুঁকে নয়নতারার কপালের ওপর মাথার সিঁড়িতে একটা চুমু খেলো। স্বজন প্রীতিতে এখানে বসলে তো হবে না, তালিকা ধরে সিট নিয়ে বসতে হবে, নয়তো গোলমাল হবে। মাঝের দিকে একটা সিট পাওয়া গেল, কিন্তু বন্ধের বলল, খালা ওইটা মানুষের সিট, তুমি এখানে আসো আমার পাশে, তোমার জন্য বন্ধের জান কোরবান। ঋতু মুখ ভেঙচে বলল, তা প্রিয় ভাগ্নে, জান কোরবানি দেওয়ার আগে তুমি সকালে দাঁত ব্রাশ করার অভ্যাসটা করো, তারপর ভাবো তোমার জানের কোরবানি গ্রহণ করবো কিনা। এত বড় অপমানে বন্ধের মরে যেতে ইচ্ছে করলো না বলে তার মনে হলো সে বোধহয় এখনও জর্দার নেশায় আছে, নয়তো এখনও তার উচিত দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে মরা। সে তো সিটের মাঝে দাঁড়িয়ে রইল গম্ভীর মুখে। সে সময় বাসে উঠল এক লম্বা পুরুষ। উঠতে গিয়ে বাসের দরজায় একটু মাথা নত করতে হলো তাকে, কিন্তু নয়নতারা এর চেয়ে লম্বা পুরুষ চেনা আছে, তার ছোট্ট চাচা। রুয়াদ হলো আস্ত সুপারি গাছ, তবে নয়নতারা নারী চক্ষু আজ দ্বিধায় পড়ল। চাচ্চুই তো। তাই পুরুষ চাচুর কাছে কে বেশি আকর্ষণীয় সুদর্শন? সে কি আগে কোনো পুরুষকে এরূপ দৃষ্টিকোণে দেখেছে? নয়নতারা ও অ্যানি তখন গল্প করছিল। দুজনের দৃষ্টি একসাথে থামলো পুরুষটির ওপর। নয়নতারার নজর স্থির হয়ে ভ্রু কুঁচকে গেল। সে দেখল এক সম্ভাব্য চেনা পুরুষকে, যাকে দেখি নয়নতারার মনে হলো কিছু সময় পূর্বে সাক্ষাৎ হয়েছিল। আর অ্যানি দেখল চুলদারিতে খুর পড়া বয়স 30-এর বিচরণকারী আদ্রিজ প্রধানকে। নীরবতা ভেঙে নয়নতারা চটপটে গলায় বলে উঠল, এই যে আপনি তখনকার সেই বমি করা লোকটা না? লোকটা তাকালেন। নয়নতারা বুক খামচে ধরল সেই দৃষ্টিতে। পলক না পড়া নির্বীজ মৃতব্য মতো চাহনি। দুপুরে দেখার সবাই চেহারা ভালো মতো বোঝা যায়নি। এখন ফর্সা মতো একটি পুরুষ চেহারা দেখতে পাওয়া যাচ্ছে, যিনি বয়সে নয়নতারার থেকে উল্লেখযোগ্য সংখ্যায় বড়। ফর্সা চেহারায় কালশিরে পড়া দাবা চোখগুলো ল্যাবরেটরিতে রাখা মৃতদেহের চোখের মতো। সেই চোখের লেন্স দুটো সমুদ্রমাফিক গভীর আর রঙিন জলজলে। কোনো জীবন্তৃত নেশার যদি রক্তের তৃষ্ণায় কোনো মানুষকে দেখা হতে পারে, তার চাহনি এমনই হবে। কোরের মতো ধারালো চোখের দৃষ্টি, অস্বাভাবিক একটি চেহারা,
একদিনে শুধু তাকিয়ে থাকলো নয়নতারার দিকে। নয়নতারা অস্তিত্ব হতে লাগলো। সে নিজের দিকে তাকিয়ে নিশ্চিত হতে চাইল কোথাও কোনো গড়বড় আছে কিনা। না, সব ঠিকঠাক আছে তো। তাহলে লোকটা এভাবে কেন চোখ গোল করে দেখে আছে আমার দিকে কেন? অ্যানি ফিসফিস করে বলল, তারা, তুমি চেনো একে? নয়নতারা বেখালি কণ্ঠে বলল, চিনি বলতে আজই দুপুরে সাক্ষাৎ হয়েছিল। অসুস্থ ছিলেন উনি। ওনাকে এখন এখানে দেখবো ভাবিনি। নয়নতারা থেমে গেল। কেন ভাবেনি সে? অপরিচিত অসুস্থ বলে যাওয়া শেষ বাক্যটি সে ভুলে গিয়েছিল। তোমার সঙ্গে আমার দেখা হবে, তুমি মিলিয়ে নিও। নয়নতারা বিস্মিত হয়ে তাকালো। তখনও লোকটা একই দৃষ্টিতে তাকিয়ে রেখেছিল। নয়নতারা সেদিকে দৃষ্টি রেখেই নিচু স্বরে বলল, কে লোকটা? অ্যানি রসিক স্বরে জানালো, কালপুরুষ। নয়নতারা কপাল জড়ালো। কালপুরুষ। নয়নতারা ঠোঁটে স্মিত হাসি ফুটল। নামটা বোধহয় পছন্দ হলো তার। সে একবার আওড়ালো, কালপুরুষ, এ তো এক নক্ষত্রমণ্ডলের নাম। এ সময় ঋতু আর শান দেওয়া গলায় চেঁচিয়ে উঠল, আরে আদ্রিজ প্রধান না? নয়নতারা চঞ্চল ও চতুর মস্তিষ্কের সক্রিয় চিন্তা খেলে গেল। আদ্রিজ প্রধান মানে? মাসুয়া ফুপির ছেলে, চাচ্চুর বন্ধু। আদ্রিজ প্রধান বাসের মধ্যে উঠে এসে সকলের সম্মুখে নয়নতারার সিটের পাশে দণ্ডায়মান হলেন। নয়নতারা চুপ করে গেল। আদ্রিজ প্রধানের হাতে একটা ধাতব মুদ্রা কয়েন দেখা গেল। সেটা তিনি আঙ্গুলের মাঝে নিয়ে খেলছেন। আদ্রিজ প্রধান ঋতুকে বললেন, তুই এখানে কেন? ঋতু নাক শিরে বলল, তোমার ব্যবস্থাপনা খুবই খারাপ। আদ্রিজ প্রধান প্রতিবাদ না করে হেসে ফেললেন, তাই নাকি? অবশ্যই তাই। আমি এখনো সিট পাইনি। পাশের সিট খালি পেয়েছি, বসে পড়ো। ওটা আমার না। কে বলেছে? সিট বলেছে তাই? আরেকবার বললে বস তো শুনি। ঋতু কটমট করে তাকে কিছু বলতে চেয়েও না বলে বসে পড়লো সিটে। তখন নিচ থেকে এক লোক এসে ডাকলো আদ্রিজকে, প্রিন্স ভাই ডাকছেন আপনাকে। আদ্রিজ প্রধান নেমে গেলেন। তারপরই বাসে এক ছেলে উঠে ঋতুর সিট অবধি গিয়ে ঋতুর ভয়াবহ মুখ দেখে আর কোনো কথা বলার সাহস পেল না। ওটা তার সিট ছিল। সে নয়নতারার পাশেই খালি সিটে এসে বসে পড়ল। নয়নতারার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। তার হাসি বলল সে অত্যন্ত খুশি ও পরিতৃপ্ত এখানে বুঝতে পেরে। বিজয় বিজয় ভাবে হাসছে। মেঘনা চাইতে বন্যার জল পাওয়ার ঢেউ পাওয়া হাসি সেই। হাত বাড়িয়ে দিল নয়নতারার দিকে, হাই, আমি মানুষ, সরি আমি মামুন। আপনার পরিচয়টা জানতে পারি মিস? নয়নতারার বয়সী মেয়ের ক্ষেত্রে এ হলো পরিচিত বাক্য। নয়নতারার দম আটকে গেল। সে ওভাবে একটু হেসে বলল, জি নিশ্চয়ই। তার আগে উঠুন তো আপনি একটু। ছেলেটা বুঝতে না পেরে উঠে দাঁড়াতেই নয়নতারা নিজের ব্যাগ ও ক্যানভাসটা বুকের সাথে আগলে নিয়ে শাড়ি কুচি গুটিয়ে পিলপিল পায়ে বাসের দরজা অবধি এগিয়ে গেল। ঠিক তখনই দরজার মুখে আদ্রিজ উঠে আসছিল এবং আগ্রাসী ভঙ্গিতে উঠে আসলো। পিছিয়ে বরং বাসে ফিরতে হলো নয়নতারাকে। আবারও সে আদ্রিজের সেরকম চাহনির তোপে পড়ল। নয়নতারা এ পর্যায়ে একটু চিন্তিত হয়ে পড়ল। তার আরেকটু লম্বা হওয়া দরকার ছিল। দাদু বলে 16 বছর বয়সী মানুষ লম্বা হয়। সে হিসেবে সে এমন লম্বা মানুষদের তুলনায় খাটো হয়ে রয়ে গেছে। লোকটার মুখ দেখতে নয়নতারাকে মাথা উঁচু করতে হচ্ছে। আদ্রিজ ঠান্ডা গলায় প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? নয়নতারা আস্তে করে বলল, নেমে যাচ্ছি। আদ্রিজ প্রশ্ন করলো, কেন? তিনি নয়নতারাকে সিটের দিকে তাকাতে সেখানে দেখতে পেল বসে আছে এক যুবা কিশোর। অবুঝের মতো তাকিয়ে আছে ওদের দিকে। আদ্রিজ ঘাড় নেড়ে ইশারা করতেই ছেলেটাকে, সিট থেকে বের হয়ে আয়। ছেলেটা বের হয়ে এলো। আদ্রিজ নয়নতারাকে ইশারা করলো, যাও। নয়নতারা এবার পেছন ফিরে সিট দেখে নিয়ে ফের আদ্রিজের দিকে তাকে এক খাঁচা চুল কানের পেছনে গুজল। আদ্রিজ প্রধানের কী হলো বলা যায় না, তবে তিনি সামান্য ঠোঁট ফাঁক করে একটা শ্বাস ফেলে ঢুকলেন। তার গলার ষড়যন্ত্রের অ্যাপলটার ওঠানামা করছে। নয়নতারা নজর এড়ালো না। নয়নতারা দ্বিধান্বিত পায়ে ফের গিয়ে বসলো সিটে। আদ্রিজ ঋতুকে বলে, তুই বেরিয়ে আয়। ছেলেটাকে ওখানে বসিয়ে ঋতুকে বলল, তুই 3 নাম্বার বাসে চলে যা। নয়ন ওখানে একা ফেলে আমি যেতে পারি না। আদ্রিজ বলল, ও ঠিক থাকবে এখানে, তুই নিশ্চিন্তে যা। আদ্রিজের চোখের দিকে তাকাতে তর্ক করা যায় না। এক রাজ্য শীতল আধিপত্য খেলা করে ওইখানে। ঋতু অগাত্য বলল, ওখানে গিয়ে কি করব, কি বলবো সেখানে? কিছু বলতে হবে না, সোজা গিয়ে বসে পড়। এরপর তিনি সামনে দণ্ডায়মান হয়ে সবার উদ্দেশ্যে বললেন, তো
ব্যবস্থাপনার কাজে নির্দিষ্ট সময় থেকে একটু দেরি হবার জন্য দুঃখিত। এই বাস এখনই ছাড়বে। সবাই প্রস্তুত? সবাই উৎফুল্ল হয়ে সমন্বয়ে বলল, প্রস্তুত। এরপর নয়নতারার পাশে খালি সিটের দিকে নিয়ে গেল আদ্রিজ। বন্দরকে ডেকে বলল, বন্দর, তুই সামনে এখানে এসে দাঁড়া। ব্যবস্থাপনার সিটে বসে থাকবে না। বন্দর এসে দাঁড়ালো পাশে। নয়নতারা বুঝলো তার জন্যই সিটটাকে বন্দরের সিটে কি হয়েছে, নয়নতারা বুঝলো তার জন্যই বন্দরকে সিটটাতে বসতে বলা হলো না। বন্দের ভাই লোকটি দাঁড়িয়ে যাবে সারা রাত ওইভাবেই। সে সময় বাসে ওঠা এসে আরও 3জন লোক দাঁড়ালো। বোঝা গেল বাসের তদারকির জন্য এদেরকে সাথে নিচ্ছেন আদ্রিজ। এরপর আর বিলম্ব না করে ড্রাইভারকে বাস ছাড়ার নির্দেশ দিয়ে আদ্রিজ নেমে গেলেন বাস থেকে এবং তিনি দরজার কাছে পা রাখতেই নয়নতারা বলে উঠল, আরে উনি নেমে যাচ্ছেন কেন? যাবেন না? বন্ধু বলল, আদ্র ভাই প্রাইভেট গাড়িতে যাবে নয়ন। নয়নতারা অনিয়ন্ত্রিতভাবে বলে ফেলল, আমিও যাব। আদ্রিজ সেই মুহূর্তে ফিরে তাকালো। নয়নতারা সুশ্রী মুখটা তখন দেখার মতো। চোখে আবদার, ঠোঁটে অতুত নিতে দ্বিধা এবং নিষ্পাপ সৌন্দর্যর পুরো মুখটা সুবাসের মতো ছড়িয়ে আছে। অ্যানি পেছনের সিট থেকে মুখ বেরিয়ে বলল, কি হয়েছে তারা? নয়নতারা রিনরিনে কণ্ঠে ফিসফিস করে বলল, অ্যানি ভাবি, এখানে এত লোকের মধ্যে এভাবে যেতে না আমার অস্থির হচ্ছে। বাসে তখনও চড়িনি আমি। অ্যানি তা চাইলেও মিষ্টি মেয়েটার মুখ পানে চেয়ে মুচকে আসলো। এ সময় তার সুশ্রী মুখটা মৃদু দ্বিধান্বিত দেখালো। তুমি ওনার সাথে যাবে? নয়নতারাও দ্বিধাগ্রস্ত হয়ে উঠল এই প্রশ্নে। উনি পার্সোনাল কারে যাবেন না? অ্যানি বলল, হ্যাঁ তারা। নয়নতারা জবাব দিতে পারল না। সে বরং কিসের এক প্রত্যাশা ভরা 2 চোখ মিলে পুরুষটির দিকে তাকায়। এতে চোখাচোখি হয়ে যায়। আদ্রিজ তার দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। নয়নতারা চঞ্চল ঢোকিরে ঠোঁটে ঠোঁট গেজে দেখতে অসম্ভব সুন্দর লাগে মেয়েটাকে। মুখভঙ্গি চোখের দিদা বিনিময়ে আদ্রিজ প্রধান পরিমাণকৃত 1-2 শব্দ উচ্চারণ করলেন, কেবল, নেমে এসো। নয়নতারার পরীর মতো শাড়ির আঁচলের ডানায় ভর করে উঠে গেল। তার উচ্ছ্বাস জানতে পারলে পায়ের নুপুর ঝনঝন করে বেজে উঠত। অপটু হাতে শাড়ি সামলে গিয়ে সে আঁচলখানি ভাঁজ করে কাঁধে তুলে বাসের দরজার দিকে পৌঁছলো। কিন্তু এখানেই তার ব্যাগ, শাড়ির কুচি, প্রিয়তম ক্যানভাস তাকে সংকটে ফেলেছে। এই সংকট দূর করতে আদ্রিপ্রধান এগিয়ে গেলেন এবং আকস্মিকভাবে প্রথমে দিনে নয়নতারা শাড়ির আঁচল টেনে মেরে নামিয়ে নিলেন। নয়নতারা চমকে গেল। আদ্রিজকে আন্দাজ করে লজ্জা পেল। আঁচল কাঁধে তোলার ফলে তার বোধহয় পেট অনাবৃত হয়েছে। আদ্রিজ এরপর একে একে ব্যাগ, ক্যানভাস হাতে নিয়ে অপর হাতে নয়নতারার নরম হাতখানা চেপে ধরে নিচের শরীরের অবলিন্দ নিয়ে নামিয়ে নিলেন নয়নতারাকে। সকল শব্দহীন দেখল ঘটনাটুকু। রাত 12:07 এই বাসটা ময়মনসিংহ ছাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। নয়নতারা দাঁড়িয়ে দেখলো বাসের প্রস্থান। আদ্রিজ তখন তার ক্যানভাস ও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রইলেন তার পাশেই। নয়নতারাকে দেখতে বেজায় প্রফুল্ল লাগছে। সে এক বিজয়ীর মতো শ্বাস টানল। অতুল লোকের মাঝে বসে সফর করার পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে আনার বিজয়ী সে আজ বিজিতা। মুখে চোখে মুক্তির সুখ ও বাঁধন ছাড়া চঞ্চলতা। আচ্ছে যাবে প্রকৃতির খোঁজে বাতাসে ভেসে। 2টো বাস ছেড়ে দিল, ছাড়লো না রোয়াদেরটা। বাসে সে থাকার বাসটা তারই মতো নিয়মিত ও সময়জ্ঞানী হয়ে উঠেছে। তার বাসটা স্পষ্ট থেকে বেশ কিছুটা দূরে দাঁড়ানো। ঋতু গটগট করে গিয়ে উঠল সেখানে। লম্বা একটি পুরুষ কাপড়ের ব্যান্ডেজে বাঁধা হাত নেড়ে নেড়ে তাগাদি করছে এখানে সেখানে, এবং সেই পুরুষটি ঋতুর অপ্রত্যাশিতভাবে রুয়াদ ঠাই করে থামিয়ে দাঁড়িয়ে রইল। অস্ফুট স্বরে বলল, রুয়াদ ভাইয়া। রুয়াদ তখন একটি মেয়ে জিজ্ঞাসা করেছে, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম রিয়া। রুয়াদ তালিকায় দেখলো রিয়া নাম আছে কিনা। সে ডাকলো, ঠিক আছে ম্যালেরিয়া, তুমি এদিকে এসো। রিয়া সরু গলায় চেঁচিয়ে বলল, কি ম্যালেরিয়া? ও আচ্ছা, ম্যালেরিয়া না, ঠিক আছে ডায়রিয়া। তুমি এখানে এসে বসো তুমি। ঋতু দম আটকে একবার পিছু ফিরে সেতুকে দেখলো। চিকন হাই হিল পায়ে অধিপত্যের রানীর মতো শীতল পা ফেলে সেতু এগিয়ে এসে বাসের সাথে একটু দূরে দাঁড়ালো। আলফাজ গাড়ি দিয়ে এসে শব্দ করে ব্রেক কষে থামালো। বাবা টাকা দিয়েছে,
17,000 বলেছে, আর নেই, এই ঢের। আলফাজ মানিব্যাগ বের করে 3টে 1,000 টাকার নোট বের করে 17,000 মিলিয়ে আরেকবার একটানা গুনে নিল। এরপর রাবার মেরে 20,000-এর ব্যান্ডেল করে গাড়ি থেকে বের করলো। তাকে বেরোতে দেখে সেতু ধীরে ধীরে হেঁটে বেশ কিছু দূর গিয়ে দাঁড়ালো। আলফাজ বাসারের সামনে গিয়ে বলল, ব্লেজার এনেছিস? কোন দুঃখে? এটা কি ইউরো পেয়েছিস রে? 12 মাস ব্লেজার ব্যবহার করা যাবে, দে ওটা। বাসা কথা বলো না। আলফাজ ধমকে উঠল, তাই কোথায়? তাই পকেটে রাখার জিনিস। বাসা চুপচাপ টাইটা বের করে আলফাজের হাতে দিল। আলফাজ টাইটা বাসার গলে রেখে চট করে ফাঁস মারল, দাঁত খিচে বলল, আমার কথা না শোনার জন্য একদিন এভাবে দম মেরে ফেলবো তোকে। বাসার ঘেন্না ভরে চোখে দেখলো ভাইয়ের দিকে, কথা বললো না। প্রিন্স শার্টের ওপর টাই বেঁধে দিয়ে টাকাটা হাতে দিল বাসারের। বাসার টাকা গুনে খুশি হয়ে নিজেই বলল, বাবা 20,000 টাকা দিয়েছে? ভেবেছিলাম না 20,000 দেবে। আলফাজ কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে বসলো। তার শরীর তিরবির করে জ্বলতে লাগলো সেতুর সঙ্গে বাসারের এই যাত্রা দেখে। প্রিন্স এক মুহূর্তের মাঝে পরিকল্পনা এঁটে ফেলল, এই সিলেট সফরে হবে ঋতুর জীবনের শেষ সফর। ওকে এই সিলেটে পুঁতে ফেলবে, বাসারের জীবন থেকে ছুটি দেবে খুব শীঘ্রই, এবং এমনভাবে মারবে মেয়ে লোকটাকে লোকের লাশ দেখতে চোখ মেলতে পারবে না। পৈশাচিক এক হাসি জলজল করে উঠল প্রিন্সের ঠোঁটে ও কালো কুচকুচে চোখের মণিতে। সেতু সদর্পে এগিয়ে গেল বাসে ওঠার উদ্দেশ্যে। ঋতু তখনও থমকে দাঁড়িয়ে বাসের দরজায়। গল্পটা এখানে শেষ হয়ে গেল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।